তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় চলছে অবস্থান কর্মসূচি। লাখো মানুষের জামায়াত, পানির ন্যায্য হিস্সা আদায়ে আর কোনো ছাড় নয়। আমরা বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। তিস্তার যে ন্যায্য পানি আমরা সময় মতো এই পানিটি পাই না। জেলা প্রশাসক সম্মেলনে শেষ দিনের অধিবেশন চলছে। কর্মপরিকল্পনা তুলে ধরবে প্রতিরক্ষা, আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ 21 বিভাগ। 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যেই আসছে ছাত্রদের নতুন দল। নেতৃত্ব নিয়ে চলছে পর্যালোচনা। আহ্বায়ক পদে চূড়ান্ত নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো 1 বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্নজন বিভিন্ন পদে যাবে। সাইপ্রাসের কথা বলে যশোরের জাফরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠায় দালাল চক্র। রাশিয়া থেকে ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার। বিকশিত হচ্ছে না ভোলার সম্ভাবনাময় পর্যটন স্পট, চর, পুকুরি মুকরি। নিরাপদ যাতায়াত ও অবকাঠামোই বড় বাধা বলছেন পর্যটকরা। একটা লঞ্চ বিললে আর একটা লঞ্চ বিরার জায়গা থাকেন, এই কারণে যাত্রী পল্টন হস্টেল হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে। এবং কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ। আহত 18 যাত্রী। বরফে ঢাকা রানওয়ে দুর্ঘটনা বড় কারণ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন। কর্মসূচির দ্বিতীয় দিনে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় তিস্তা নদী পাড়ে অবস্থান করছে লাখো মানুষ। বিএনপির কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। তিস্তা পাড়ের লোকজন জানান, ভারত সবসময় বিমাতা সুলভ আচরণ করে থাকে। তাদের প্রয়োজনে পানি ছেড়ে এই অঞ্চল ভাসিয়ে দেয়। আবার বাংলাদেশের প্রয়োজনে 1 ফোঁটা পানিও পাওয়া যায় না। এতে ফসল আবাদে বিপাকে পড়তে হয়। বিএনপি নেতারা বলছেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায়ে ব্যর্থ হয়েছে। কর্মসূচির প্রথম দিন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানাতে তিস্তা পাড়ে অবস্থান করছেন। আজ বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির কর্মসূচির সমাপনী টানবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। আমরা সময়তে বাঁধের মধ্যে বাঁশ ঝাড় কাটি বাঁধকে রক্ষা করি, ওইখানে আশ্রয় নিয়ে থাকা লাগে। তিস্তার যে ন্যায্য পানি আমরা সময় মতো এই পানিটি পাই না। যখন পানি দরকার হয় না তখন আমরা পানি ভারত করে দেয়। এবং এই 17টি বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা এই মেঘা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারছি না। লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ এবং মোহাম্মদ জুয়েল। আমরা শুরুতেই চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন জামাল বাদশাহ। জামাল, পরিস্থিতি এখন কেমন দেখছেন? তিস্তা পাড়ে জনসমাগম এখন কেমন দেখছেন আপনি? জেসিকা, গতকাল দুপুরে উদ্বোধন হওয়ার পর থেকেই তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে 48 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে জনতার সমাবেশ সেমিনার থেকে শুরু করে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এবং এই কর্মসূচির উদ্বোধন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হক দুলু, তার সভাপতিত্বে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো চলছে এই অবস্থান কর্মসূচি। এবং আজকে সকাল থেকে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে এবং বর্তমানে আপামার জনগণ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সর্বস্তরের মানুষ, তিস্তার 2 তীরের যে বাসিন্দা রয়েছেন, তারা বর্তমানে তাদের ব্যক্তিগত কাজ অর্থাৎ খাবার থেকে শুরু করে অন্যান্য কাজে ব্যস্ত রয়েছেন। এবং কিছুক্ষণ পরেই কিন্তু তিস্তা থেকে কাউনিয়া পর্যন্ত
তিস্তার যে পয়েন্ট রয়েছে তারা গণ শোভাযাত্রা করবে, গণ পদযাত্রা করবে। এছাড়া এই একই কর্মসূচি পালন করবে 11টি পয়েন্টের যে অবস্থান নিয়েছেন সকল তিস্তার পারের মানুষরা। আমি একটু বিষয় জানাতে চাই, আজকে কিন্তু এছাড়াও প্ল্যাকার্ড প্রদর্শন রয়েছে। এছাড়া তিস্তা নদীর হাঁটু পানিতে অবস্থান সেটি কিন্তু রয়েছে, আলোচনা সভা রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত জারি সারি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালিত হবে আজকের এই কর্মসূচিতে। এবং এই অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে দীর্ঘদিনের যে দুঃখ, তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং অল্প পানিতে বন্যা এবং খরা মৌসুমে একবারে হাঁটু পানি, এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে মহাপরিকল্পনার বিকল্প নেই এবং সেই দাবিতেই কিন্তু দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলমান রয়েছে। আমরা এই একই বিষয়ে আরো খবর জানাতে এবারে যেতে চাই কুড়িগ্রামে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কি কর্মসূচি দেখছেন এবং সর্বশেষ কি অবস্থা সেখানে? জামাল বাদশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে 2 দিনের অবস্থান কর্মসূচি চলছে, আজ দ্বিতীয় দিন। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই কর্মসূচি ঘিরে কিন্তু তিস্তা পারে যারা বিভিন্ন মানুষজন রয়েছে, যারা শত শত মানুষ কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে আসছেন, তাদের জন্য কিন্তু আসলে রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি গতকাল কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি উলিপুরের থেত্রা ইউনিয়নের তিস্তা তীরবর্তী একটি এলাকায়। সেখানে কিন্তু শত শত মানুষ কিন্তু গতকাল হচ্ছে এই সমাবেশ স্থলে আসলে জড়ো হয়েছিলেন। তারা কিন্তু সমাবেশ স্থলে সারাদিন আলোচনা হওয়ার পর কিন্তু রাত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা রাত পার করেছে। আমরা দেখেছি যে এই সমাবেশ স্থলে কিন্তু খড় রয়েছে, সেই খড়ের মধ্যে কিন্তু তারা অনেকে রাত পার করেছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, তিস্তার কিন্তু 11টি পয়েন্টের মধ্যে কুড়িগ্রামেই রয়েছে 2টি পয়েন্ট। এই 2টি পয়েন্ট, একটি হচ্ছে রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকা, একটি হচ্ছে উলিপুর উপজেলার থেত্রা ইউনিয়নের এখানে। আমরা এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই রকম আন্দোলন তারা আসলে এর আগে কোনোদিন দেখেননি, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে আশায় বুক বাঁধছেন। হয়তো এই আন্দোলনের মাধ্যমে কিন্তু এই তিস্তার যে মহাপরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়িত হওয়ার যে আশা তারা করছেন। আপনাকে জানিয়ে রাখি, এই শুষ্ক মৌসুমে কিন্তু তিস্তায় পানি না থাকার ফলে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু চাষ করতে পারছেন না, যার ফলে কিন্তু তারা অনেক কষ্টে রয়েছে। এছাড়াও কিন্তু বর্ষা মৌসুমে যখন পানি আসে তিস্তায়, অতিরিক্ত উজান থেকে পানি আসার ফলে কিন্তু এখানকার যে দুকুল রয়েছে সেই দুকুল উপসে কিন্তু এখানকার শত শত বিঘা ফসলি জমি এবং অসংখ্য বসতবাড়ি প্রতি বছর কিন্তু এই তিস্তার গর্ভে চলে যায়। সব মিলিয়ে কিন্তু তিস্তা পাড়ের মানুষ প্রতি বছর এই তিস্তার সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে তিস্তা যদি মহাপরিকল্পনা বাস্তবায়িত হয় বা এই তিস্তা নদীতে যদি শাসন করা হয়, তখন কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারবেন বলে এমনটাই আমাদেরকে বলেছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই ক্ষেত্রেই যে আমি তিস্তা তীরবর্তী এলাকায় রয়েছি, এখানে কিন্তু দেখছেন যে রান্না বান্না করা হচ্ছে। আমি এখানকার যারা রান্নার সঙ্গে জড়িত আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখানে 30,000 মানুষের জন্য কিন্তু বিভিন্ন যে রান্না সেটি করা হচ্ছে, রান্না খিচুড়ি করা হচ্ছে। এখানে একজন রয়েছেন, আমি একটু সংক্ষেপে যদি জানতে চাই, যেহেতু আপনি তিস্তা পাড়ের মানুষ, কি অবস্থা তিস্তা পাড়ের সব মিলে শুষ্ক এবং বর্ষা মৌসুমে কেমন কষ্ট হয় আপনাদের? আমাদের যেটা কষ্ট, একজনকার মনে করো যে বসত ভিড়া পর্যন্ত নাই, ভাঙি নদী ভাঙনে নিয়ে গেছে। যখন আমাদের পানির দরকার তখন আমরা পানি পাই না, যখন আমাদের পানির দরকার নাই তখন আমাদের নদী ভাঙন। ভারতের হলো এই অবস্থা। এই চাইলে আমরা খুব অবস্থান খুব খারাপে আছি ভাই। আমাদের যদি আমার জন্মগত হয়েছে হাতে, আমি এইরকম আন্দোলন আমি কোনোবার দেখি নাই। আল্লাহ রহমতে এবার যে উদ্যোগটা নিয়েছে, ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনাকে জানিয়ে রাখি, আমি এখানকার তিস্তা পাড়ের যারা মানুষ রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এইরকম আন্দোলন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জামাল আপনাকেও। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের নির্ধারিত একদিন সেশনে যোগ দেবেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সারাদিনে আজ নির্ধারিত অধিবেশন মোট 15টি। প্রথম 3 অধিবেশনের নির্ধারিত থাকছে প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য। তৃতীয় থেকে ষষ্ঠ সেশনে অংশ নেবে
কৃষি, আইন ও বিচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ 9টি বিভাগ। জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর সপ্তম থেকে একাদশ অধিবেশনে অংশ নেবে পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু, মৎস্য ও প্রাণী সম্পদ, সংস্কৃতি, পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ অংশ নেবে শেষ 4 অধিবেশনে। এর আগে গত রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন। দর্শক, ডিসি সম্মেলনের সবশেষ তথ্য জানাতে আমরা সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী কায়েস রাহাতের কাছে। রাহাত, আজ সম্মেলনের এই পর্বে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? ধন্যবাদ জেসিকা। যেমনটি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে এবং এখানে জেলা প্রশাসক সম্মেলনের আজকে শেষ দিন। এই শেষ দিন আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকজন উপদেষ্টা আসবেন এবং যে মন্ত্রণালয়গুলো ছিল সেই মন্ত্রণালয়গুলোর বিষয়ে কি কি কথা হবে সেটি আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে এসেছেন যে যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে রয়েছেন, প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহযোগী, তিনি এখানে এসেছেন এবং আমরা এখন চলে যাচ্ছি তার কাছে, যিনি হচ্ছে যে এইখানে সাংবাদিকদেরকে বলবেন যে কি কি বিষয়ে তাদের ভিতরে কথা হচ্ছে বা কি কি বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। কিছুক্ষণের মাঝেই এখানে তিনি এখানে ব্রিফ করবেন। তো ওই ব্রিফের জায়গাটিতে আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি, উনি কথা বলবেন এখন। আজকে জেলা প্রশাসক সম্মেলন 2025-এর তৃতীয় দিনের প্রথম অধিবেশনটা শুরু হয়েছিল প্রতিরক্ষা সম্পর্কিত এবং আর্ম ফোর্সেস ডিভিশন সম্পর্কিত যে সকল বিষয় সেগুলো জেলা প্রশাসকের সাথে আলোচনা ছিল। এটা দিয়ে আজকের প্রথম অধিবেশন ছিল এবং এখানে আমার সাথে আমাকে সহযোগিতা করেছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল, আমাদের সাথে ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ বাংলাদেশ আর্মি লেফটেন্যান্ট জেনারেল শামীম, অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ অপারেশনস Rear Admiral Musa, Assistant Chief of Air Staff Administration, Air Vice Marshal Rushad এবং প্রতিরক্ষা সচিব মিস্টার আশরাফ উদ্দিন। প্রথমেই জেলা প্রশাসকরা তাদের যে সকল প্রশ্ন ছিল আর্ম ফোর্সেস ডিভিশন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত, সেই প্রশ্নগুলো তারা উত্থাপন করেছিলেন। এর মধ্যে তারা কিছু সুন্দর সুন্দর প্রশ্ন করেছিলেন, পার্টিনেন্ট এবং আমার কাছে খুব রেলেভেন্ট প্রশ্ন মনে হয়েছে। যেমন তারা প্রশ্ন করেছিলেন যে সিভিল মিলিটারি কোঅপারেশনটা কিভাবে আরও বৃদ্ধি করা যায়, সিভিল প্রশাসনের অফিসাররা যে ওরিয়েন্টেশন করেন সেই ওরিয়েন্টেশনের সংখ্যা এবং এটা ডিভিশন পর্যায়ে এই ওরিয়েন্টেশনগুলো করা সম্ভব কিনা, যাতে সিভিল প্রশাসনের সাথে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং আরও বৃদ্ধি কিভাবে করা যায়। আরেকটা প্রশ্ন ছিল যে ইউনিভার্সাল আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং তারা দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন, সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। তাদের নিজ নিজ জেলায়, কয়েকটি জেলায় তারা বিশেষ অভিযান পরিচালনা করতে চান সন্ত্রাসীদের বিরুদ্ধে, রিমোট জায়গায়, ইনঅ্যাক্সেসেবল বা চর এলাকায়, যেখানে হয়তো বেশি পরিমাণ ফোর্স দরকার বা বেশি পরিমাণ লজিস্টিক্স নিয়ে যেতে হবে, এই ধরনের এলাকায় তারা অভিযান পরিচালনা করতে চান, সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। বাংলাদেশ নেভির কাছে প্রশ্ন ছিল যে কিভাবে জাটকা বিরোধী অভিযানে বা আমাদের যে নদীতে যে সম্পদ আছে সেই সম্পদ রক্ষায় তারা কিভাবে আরও ওতপ্রোতভাবে সিভিল প্রশাসনকে সহায়তা করতে পারেন, সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। আমাদের সেনাবাহিনীর জন্য আরও প্রশ্ন ছিল যে পার্বত্য চট্টগ্রামে কুকিচিন ন্যাশনাল আর্মি বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, সেটার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে এবং এই পর্যটন শিল্প ব্যাহত হওয়ার কারণে সেখানকার ইয়াং জেনারেশন তারা কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে এবং তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে। সেখানে রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এতক্ষণ ব্রিফ করছিলেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।
উপদেষ্টা নাহিদ ইসলামই হবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক। 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন দল। নেতৃত্ব নিয়ে বোঝাপড়া চলছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। প্রধান সংগঠক সার্জিস আলম জানান তিনি সহ আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকবেন শীর্ষ পদে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই অভ্যুত্থানের কাণ্ডারীরা কবে নতুন রাজনৈতিক দল গঠন করবে, কারা থাকছে আসন্ন রাজনৈতিক দলটির শীর্ষ পদে, তা নিয়ে জনমনে চলছে জল্পনা কল্পনা। অবশেষে সব কৌতূহলের সমাপ্তি ঘটালেন তারা। জানা গেল আগামী 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আসছে মধ্যমপন্থী নতুন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির একেবারে শেষের সময়টি 23 থেকে নিয়ে 26 তারিখ, এই সময়গুলোর মধ্যেই আমরা আমাদের আত্মপ্রকাশের বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাই। মতাদর্শিক যে দ্বন্দ্ব, তার বাইরে গিয়ে একটি মধ্যমপন্থী রাজনীতির আমরা কথা বলছি। পূর্বতন কারো কোনো রাজনৈতিক পরিচয় এখানে সেই রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতাকে তিনি যদি উপেক্ষা করে নতুন রাজনীতির সঙ্গে একাত্ম হতে চান, তাহলে তার এখানে অংশগ্রহণে কোনো বাধা নেই। গুঞ্জন রয়েছে আগামী 23 ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে হাল ধরবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান আহ্বায়ক কমিটি গঠনের 1 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে কাউন্সিল। আহ্বায়ক পদটিতে যদি আমাদের নাহিদ ইসলাম ওই পদটিতে তার যে মন্ত্রীর যে পদ সেটি ছেড়ে আসার কথা রয়েছে, সেটি যখনই ছেড়ে আসবেন তখনই আমরা তাকে আহ্বায়ক পদটিতে আসার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটি আবেদন জানিয়েছি বলা যায়, এবং তিনি এখন পর্যন্ত মৌন সম্মতি জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো 1 বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্নজন বিভিন্ন পদে যাবে। দল গঠনের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে জানান মুখপাত্র সামান্থা শারমিন। আহ্বায়ক কমিটি বা প্রেসিডেন্সিয়াল কমিটি এইগুলো হচ্ছে এক ধরনের, এটা অভ্যস্ত মানুষ, কিন্তু এটার মধ্যে দিয়ে যে ধরনের ক্ষমতার চর্চা হয় একটা সংগঠনে, সেই ধরনের ক্ষমতার চর্চা আমরা করতে চাচ্ছি না। বরঞ্চ আমরা এই পোস্টগুলোকে দায়িত্বের জায়গা থেকে দেখছি যে এটা ক্ষমতা না, বরঞ্চ দায়িত্ব অর্পণ করা। তাহলে দায়িত্ব অর্পণ করা, এটা যদি এক বা দুই এরকম যদি কেউ প্রায়র হয়ে ওঠেন, তাহলে তার কাছে কিন্তু ক্ষমতা কুক্ষিগত হয়ে যাবে। ছাত্রদল, শিবির, বাম নির্বিশেষে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী এবং ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সদস্য নতুন দলে অংশ নিতে পারবেন বলে জানান আসন্ন দলটির সম্ভাব্য নেতারা। এরকম অনেকেই থাকবে যারা এর পূর্বে হয়তো বিএনপির সাথে রাজনীতি করেছেন, হয়তো জামায়াতের সাথে রাজনীতি করেছেন, ছাত্র দল শিবিরের সাথে রাজনীতি করেছেন, এরকম অনেকেই থাকবে। আমাদের এই দরজাটা ওই যে মানুষগুলো, যেই মানুষগুলোর সাথে এরকম নেতিবাচক কোনো কাজে সম্পৃক্ততা নেই, তাদের জন্য সবসময় খোলা থাকবে। যেখানে ডান বামের যে মতাদর্শিক বাইনারিগুলো আছে সেগুলো প্রধান হয়ে উঠবে না, বরং বাংলাদেশের মানুষের যে স্বার্থের প্রশ্নটি আছে সেটাই এখানে মুখ্য হয়ে উঠবে। নতুন পার্টিতে তাই থাকবে যা অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো একটা সেট থেকে কোনো 3 জন মানুষ বা 5 জন মানুষ বা একটা রুমে বসে এটা ফিক্স করার ব্যাপার না। 10 বছরের মধ্যে নতুন এই রাজনৈতিক দল সরকারে থেকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলেও চ্যালেঞ্জ করেন তারুণ্য নির্ভর দলটির সম্ভাব্য কাণ্ডারীরা। জানা যায় সার্জিস আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকছেন শীর্ষ পদে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দর্শক, নাগরিক কমিটির জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, সংলাপে নেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক কমিটির যে সম্মেলন সেটি কিন্তু শুরু হয়েছে, এবং আমরা দেখছিলাম যে সেখানে গুরুত্বপূর্ণ যেসব আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারা কিন্তু এসেছেন, এবং এছাড়া রাজনৈতিক যেসব ব্যক্তিত্ব তারাও কিন্তু এসেছেন। আমরা দেখছিলাম যে এবি পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন তারা কিন্তু এর মধ্যে এসেছেন। এবং এছাড়া নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক তিনিও এসেছেন, এবং সার্জিস আলম মুখ্য সংগঠক তিনিও কিন্তু কিছুক্ষণ পরে আসবেন। এছাড়া দিলাল চৌধুরীর মতো আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা তারা কিন্তু এই সম্মেলনে যোগ দেবেন। এবং আমরা যতটুকু জানি যে আজকে যে সম্মেলনটি সেখানে তাদের নাম ঠিক করা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং বাংলাদেশের করণীয় বিষয়ে তারা কিন্তু এখানে আলোচনা করবেন। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে, বিভিন্ন নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিল। সীমান্তে উত্তেজনা এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পর্ক
সম্পর্কিত নানা উত্তেজনার কারণে কিন্তু ভারতের সাথে যে স্বাভাবিক সম্পর্ক সেটি কিন্তু নাই। এর আগে যেভাবে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছিল বা ভারতের উগ্রপন্থীদের, সেসব বিষয় কিন্তু এখানে আলোচনা হবে, আমরা এতটুকু জানতে পেরেছি। এর বাইরে কিন্তু চীনের সাথে আন্তর্জাতিক সম্পর্ক আসলে কিরকম হতে পারে সে ব্যাপারেও কিন্তু আলোচনা হতে পারে। এছাড়া চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এবং ভারত, এই যে চারটি পরাশক্তির সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি কিন্তু কি হবে সেটিও কিন্তু ব্যাপক আলোচনার বিষয় আজকে আমরা লক্ষ্য করেছি। যেহেতু এর আগে ফ্যাসিস্ট একটি সরকার ছিল, তাদের যে সম্পর্কটি ছিল সেটি কিন্তু অনেকটা কোন রকম ভারসাম্য ছিল না। ফলে আজকের যেটি আলোচনা আয়োজন করা হয়েছে সেখানে তারা চেষ্টা করবেন যে আসলে কিভাবে সবগুলো রাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে কিভাবে সর্বোচ্চ গুরুত্বের সাথে অর্জন করা, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাগরিক কমিটির জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আজ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 16 আসামিকে হাজির করা হবে। তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর চিফ প্রসিকিউটরের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে 17 ডিসেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। আজ হাজির করা হবে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত 18 নভেম্বর 16 জনের মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যশোরের জাফর হোসেনকে সাইপ্রাস নেয়ার কথা বলে রাশিয়ায় পাঠিয়ে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ার আর্মিরা। এখন শুধু প্রাণ নিয়ে দেশে ফিরতে চান জাফর। সেই সঙ্গে মালয়েশিয়া প্রবাসী জাফরের ছোট ভাই বজলুর রহমান বৈধ কাগজপত্র না থাকায় খাটছেন জেল। সন্তানদের এই অবস্থায় দিশেহারা দরিদ্র মা বাবা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, আরও জানাচ্ছেন নুসরাত শোভা। 2 সন্তানের বাবা যশোরের চাচরা ইউনিয়নের জাফর হোসেন। স্বপ্ন ছিল সাইপ্রাস গিয়ে ঘুরাবেন ভাগ্যের চাকা। তাই 8 লাখ টাকা ঋণ করে স্থানীয় দালাল মাহবুবুর রহমানের পরামর্শে ঢাকায় এসে সে টাকা তুলে দেন বনানী 4 নম্বর রোডের ড্রিম হোম ট্রাভেলস নামক এজেন্সির হাতে। দেশ ত্যাগের পর সৌদি আরব, দুবাই হয়ে কয়েক হাত বদলের পর 20 লাখ টাকায় জাফরকে রাশিয়ায় বিক্রি করে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ান আর্মিরা। চলে অমানবিক নির্যাতন। দুবাইতে নিয়ে গেছে, কোন জায়গাটা ওকে নিতে রাশিয়ায় পাঠাইছে। রাশিয়ায় যেয়ে আমার ছেলে প্রথম কিছু বললে না, শুধু একদিন একটু বলে মা আমি তো আর বাঁচবো না, আমি তোমাকে বুকে দেশে মনে হয় তোমাকে বুকে ফিরে যেতে পারবো না। তাকে মারধর করা হয়, তাকে খাদ্য দেওয়া হয় না। সরকারের কাছে আমার একটা আবেদন, আমার স্বামীকে ফিরে পেতে চাই। বর্তমানে পলাতক ড্রিম হোম ট্রাভেলসের মালিক MM আবুল হাসান। এদিকে স্থানীয় দালাল মাহবুবুর রহমানও সব অস্বীকার করছেন। অফিসে দেওয়ার পরে টাকা পাসপোর্ট দেওয়ার পরে রাশিয়ায় সাইপ্রাসে ভিসা হয়নি, লাস্টে টাকা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে কোন দিকে গেছে না গেছে এটা আমি বিষয় জানি। বড় সন্তানের দুশ্চিন্তায় দিশেহারা পরিবারটির আছে পাওনাদারদের চাপও। অন্যদিকে ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী বজলুর রহমানের বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়ে খাটছেন জেল। তাই কিছু ছিল বেঁচে কিনে সব বিদেশ পাঠাইছি। এখন আমার এমন যাচ্ছে দুর্ঘটনায় যে আমি যৌন বেচতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না। আমার হাজবেন্ড আজকে 23 দিন ধরা খাইছে, সেখানে খুবই কষ্ট, প্লাস মারধরও করে। গেল 6 ফেব্রুয়ারি বিমানবন্দর এলাকা থেকে ড্রিম হোম ট্রাভেলস এজেন্সির সদস্য ফাবিহা জেরিন তামান্নাকে আটক করেছে সিআইডি। বিভিন্ন প্রলোভনে রাশিয়ায় 10 জনকে পাচারের কথা স্বীকারও করেছে সে। তাদের মধ্যে একজন নাটোরের হুমায়ুন কবির এরই মধ্যে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ অবস্থায় শুধু সরকারি উদ্যোগী পাচার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারে বলছে বেসরকারি সংস্থা রাইটস। সরকারি প্রক্রিয়া ছাড়া
আর যারা পাঠাইছে এরাই দায়ী। এখন এই ছেলেটার যদি কোনো মানে দুর্ঘটনা ঘটে, এজন্য দায়ী তো যারা পাঠাইছে তারা। জাফরকে ফিরিয়ে আনতে এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, এ পর্যন্ত কতজনকে গ্রেফতার দেখানো হয়েছে আর আইনজীবীরা বা কি বলছেন? হচ্ছে 16 জনকে আসলে এখন গ্রেফতার দেখায় হচ্ছে কারাগারে পাঠানোর নির্দেশ আসলে দেওয়া হয়েছিল। তবে এখানে যেটি বিষয় সেটি হচ্ছে ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা যে কিন্তু দেশ পলাতক, তাদেরকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়নি। বা 16 জনকে বাদবাকি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন 16 জন, সাবেক এমপি, মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ আজকে 16 জনকে কিন্তু হাজির করা হয়েছে এবং সেটি কিন্তু আজকে তৃতীয়বারের মতো হাজির করা হয়েছে। এর আগে 18 ডিসেম্বর যখন ওদেরকে হাজির করা হয়েছিল তখন কিন্তু চিফ প্রসিকিউটর হচ্ছে আমাদের ট্রাইব্যুনালে হচ্ছে তদন্ত প্রতিবেদনের জন্য সময় চেয়েছিলেন এবং সে প্রেক্ষিতে আজকে 2 মাস সময় দিয়েছিলেন এবং সেই সাথে আজকে তদন্ত প্রতিবেদন হচ্ছে দাখিল হবে এবং সেই সাথে হাজির করারও নির্দেশ দিয়েছেন। তো আমরা হচ্ছে এখন শুনানির জন্য অপেক্ষা করছি। শুনানি শুরু হলে আজকে হয়তোবা নতুন কোনো তথ্য আসলে আমাদের উঠে আসতে পারে চিফ প্রসিকিউটর মহোদয় থেকে, যেখানে এর আগে যেমন আমি যেটি জানিয়ে দিতে চাই যে এর আগের বার কিন্তু চিফ প্রসিকিউটর বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সকল ধরনের যে হত্যা চালানো হয়েছে সেটি কিন্তু মেসাকারের হচ্ছে কেন্দ্রবিন্দু ছিলেন। তো এরই প্রেক্ষিতে আজকে যে 16 জনকে হাজির করা হবে তাদের বিরুদ্ধেও আসলে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে বা যে জায়গায় আসলে ম্যাসাকারগুলো হয়েছে সেই জায়গায় হচ্ছে তারা কিভাবে হচ্ছে গণহত্যা চালিয়েছে সেটির প্রেক্ষিতে আসলে আমরা এখন শুনানির জন্য অপেক্ষা করছি। শুনানি একটু পরেই শুরু হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি আসলে শুনানি শুরু হবে। শুনানির পর আমরা আপনাকে আবারও জানাবো। এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জাসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। সম্ভাবনা থাকলেও নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাবে ভোলার অনিন্দ সুন্দর দ্বীপচর কুকরি মুকরিতে আসছে না আশানুরূপ পর্যটক। যারাই আসেন তাদেরকে পড়তে হয় নানা ভোগান্তিতে। জোয়ার ভাটার প্রভাবে দ্বীপে ওঠা নামায় দুর্ঘটনায় চরম ঝুঁকিতে পর্যটকরা। এতে সেখানে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন অনেকে। সহকর্মী ছোটন শাহ তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। দেশের অন্যতম পর্যটন স্পট চরকুকরিমুকরিতে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। পর্যটকদের মুগ্ধ করতে কি নেই এখানে? বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সমুদ্রের বিশাল জলরাশি, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা বালুকাবেলা আর নানা প্রজাতির বন্যপ্রাণী। তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে দিন দিন কমছে এই অপরূপ দ্বীপের প্রতি পর্যটকদের আগ্রহ। ঘাটের সমস্যা আছে, অনেকগুলো সমস্যা হয়, কারণ যাত্রী আসে অনেকে দেখা গেছে পানি ঝড় ভাটার নদী তো পানি আপনার কম থাকে আপনি যাত্রীরা নামতে হয় কাদার ভিতরে। আমাদের এখানে একটা সুন্দর একটা আপনার পল্টন হস্টেল হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে। এই দ্বীপে পৌঁছানোর যাত্রাপথ যেন এক দুঃসাহসিক অভিযানের চেয়ে কম কিছু নয়। নির্দিষ্ট কোনো নৌ পরিবহন ব্যবস্থা না থাকায় পর্যটকদের চরকচ্ছপিয়া ঘাট থেকে লঞ্চ, ট্রলার কিংবা স্পিডবোটে করে দ্বীপে যেতে হয়। কিন্তু দ্বীপে নামার নিরাপদ কোনো ঘাটের ব্যবস্থাও নেই। যে সামান্য কাঠের জেটি রয়েছে সেটি পুরনো ও নড়বড়ে হয়, দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। একটা লঞ্চ ভিড়লে আর একটা লঞ্চ বিরার জায়গা থাকেন, এই কারণে যাত্রীও পর্যটকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা নেই এই দ্বীপে। এতে কুকরিমুকরিতে রাত কাটাতে আসা পর্যটকদের হতাশ হতে হয়। যদি হোটেল বা রিসোর্ট হয় তাহলে হচ্ছে ভ্রমণ পিপাসুরা আরো আসবে, যানবাহন চলাচল ব্যবস্থাটা একটু উন্নত হয় তাহলে পর্যটকরা আসবে। শুধু অবকাঠামো সংকটই নয়, পর্যটকদের জন্য এখানে নেই কোনো নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থাও। মোটরসাইকেল বা অটোরিকশায় যাতায়াত করে গেলেও তাও অত্যন্ত ব্যয়বহুল। ফলে এখানকার দর্শনীয় স্থান দেখার সুযোগ হয় না অনেকের। এখানে অটো গাড়ি যেখানে 10 টাকার ভাড়া এখানে 50 টাকা চায়। দেখা যাচ্ছে কি আমরা 5 জন উঠলাম 500 টাকা গাড়ি ভাড়া চাবে। তো দূর থেকে মানুষ আসবে, এখানে
আইসা শুধু গাড়ি ভাড়া যদি এমন ভাবে চায় তাহলে তো মানে পর্যটকটা এখানে আইসাও কোনো কিছু পাবে না। এইসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছে বন বিভাগ। আমি মনে করি ঘাটের একটা দরকার আছে, লঞ্চ আসা বিরানোর জন্য এবং লঞ্চ আবার পুনরায় আবার যাওয়ার জন্য। প্রতিদিন ট্রলার এবং লঞ্চ স্পিড বোট এখানে যাতায়াত করে চরপেশনের সাথে একটা কোঅপারেশন করার জন্য লঞ্চ ঘাটটা একটু ভালো করার দরকার। নিরাপদ যাত্রা সহ সব সমস্যার সমাধান চান এখানে ঘুরতে আসা পর্যটকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।